চট্টগ্রাম বন্দর হলো আমাদের বাংলাদেশের হার্ট। এই হার্টে রোগ হয়ে গেছে। তা আমরা যদি আমাদের নিজেদের হার্ট পরিষ্কার করার জন্য সিঙ্গাপুর যেতে পারি, মালয়েশিয়া যেতে পারি এবং এটা আমাদের হৃদয় অন্যের কাছে খুলে দিতে পারি, তাহলে আমরা এই বন্দর কেন খুলে দিতে পারবো না? অসাধারণ যুক্তি। মানে আমি চিন্তা করি যে এই মহামানব আমাদের বাংলাদেশে এই সময় যদি না আসতেন আর এই ধরনের যদি তথ্যপত্র না দিতেন, আমাদের যে কি হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চট্টগ্রাম বন্দর মানে এটা হস্তান্তর করা হবে বিদেশিদের কাছে। ইটস এ ন্যাশনাল পোর্ট। তো একটা ন্যাশনাল পোর্টে এখানে অনেক সিকিউরিটি ম্যাটার থাকে। আমাদের সেনাবাহিনীর অস্ত্র গোলা বারুদ এই চট্টগ্রাম বন্দর দিয়ে আসবে। তারপর আমাদের যত টাকা ছাপানো হয় বিদেশ থেকে, ডলার বলেন টাকা বলেন, এই আমদানি করা হয়, এগুলোর মাধ্যমে আসবে, সিকিউরিটি পেপার আসবে। তো এই বন্দরের যে টোটাল সার্ভার সিস্টেমটা, এটা ধরেন যারা পরিচালনা করবে তাদের কাছে থাকবে। এখন এই জিনিসটি দিয়ে দেওয়া হচ্ছে বিদেশের কাছে এবং এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মোটামুটি একেবারে ডিটারমাইন্ড। এবং তিনি যেটা বলছেন যে এই চট্টগ্রাম বন্দর হলো আমাদের বাংলাদেশের হার্ট। এই হার্টে রোগ হয়ে গেছে। তা আমরা যদি আমাদের নিজেদের হার্ট পরিষ্কার করার জন্য সিঙ্গাপুর যেতে পারি, মালয়েশিয়া যেতে পারি এবং এটা আমাদের হৃদয় অন্যের কাছে খুলে দিতে পারি, তাহলে আমরা এই বন্দর কেন খুলে দিতে পারবো না? অসাধারণ যুক্তি। মানে আমি চিন্তা করি যে এই মহামানব আমাদের বাংলাদেশে এই সময় যদি না আসতেন আর এই ধরনের যদি তথ্যপত্র না দিতেন, আমাদের যে কি হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। উনি এটা বলছেন। আবার দেখেন আমরা অলানে ছাড়েন, আমাদের অনেক অভাব আছে, অভিযোগ আছে। তারপরে আমাদের দেশের অনেকের চাকরি নেই, যারা সৎ জীবনযাপন করেছেন তাদের সেভিংস নেই, আমরা অনেকে খেতে পারছি না। কিন্তু আমাদের ভিতরে মানবতা বোধ এখন এত টনটন করছে যে আমরা এখন 12 থেকে 15 লক্ষ রোহিঙ্গাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু এরপর আমাদের তেল কমছে না। এখন আমরা ওই যে মায়ানমারের মধ্যে যে আরও 8-9 লাখ রোহিঙ্গা আছে তাদেরকে খাওয়াবো, আবার রোহিঙ্গাদেরকে যারা পিটাচ্ছে সেই বৌদ্ধ ভিক্ষু তাদেরকে খাওয়াবো, আবার এই দুই পক্ষের সাথে যারা মারামারি করছে আরাকান আর্মি তাদেরকেও খাওয়াবো। এবং এই খাওয়ানোর জন্য বাংলাদেশের মধ্যে থেকে একটা মানবিক করিডর আমরা তাদেরকে দিচ্ছি। তো আপনি দেখুন, একদিকে অভাব সারা বাংলাদেশে, মানে ব্যবসায়ীরা বলছে চাকরি মানে কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই, শ্রমজীবী মানুষ বলছে যে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আবার আমাদের মানবতা মানে অনেক একেবারে উথলে পড়ছে। তো এখন টোটাল সমাজের যে আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্ম, আমাদের স্বপ্ন, আমাদের মুখের ভাষা, এমনকি আমাদের পোশাক। আমি যে মেয়েরা যারা এই বিদ্রোহ করতে নামলো, আপনি জানেন যে বাংলাদেশে অনেকগুলো কেপিআই জোন আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে বঙ্গভবন, গণভবন, তারপরে এই যে জাতীয় সংসদ ভবন, এখানে আসলে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত না থাকলে এখানে কিন্তু কেউ কোনো অনুষ্ঠান করতে পারে না। তো এখন এই যে নারীবাদী যে সকল সংগঠন সেখানে অনুষ্ঠান করেছেন, ধরে নিতে হয় যে সরকারের সঙ্গে তাদের একটা গ্রিন সিগন্যাল আছে, আদারওয়াইজ তারা ওখানে করতে পারতেন না। তো তারা সেখানে গেছেন, যাওয়ার পর আমি দেখলাম সবারই একটা অদ্ভুত পোশাক পরে আছেন। মানে আমি নারীবাদীদের বিভিন্ন আন্দোলন দেখেছি বিভিন্ন সময়টাতে, যেহেতু সংবাদপত্রের সাথে ছিলাম আমি দেখেছি, কিন্তু এইবারে নারীদের যে কথা, তারপরে আবার তারা একে অপরের মাথা আশ্রিয়ে দিচ্ছিল। তো ওখানে আবার এক ছেলে এক মেয়ের মাথা আশ্রয় দিচ্ছিল, মেয়েটা আবার ছেলেটার মাথা আশ্রয় দিচ্ছিল। অসাধারণ সব সেখানে দৃশ্য সৃষ্টি হয়েছে। এটা বাংলাদেশের একটা নবোদয়, নতুন সূর্যের একটা উদয়। এখন সেই সূর্যের আলো গুলাই কি আপনি বলতে চাচ্ছেন যে এর মধ্য দিয়ে আমরা একটা অন্যরকম পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছি? না, ওইটাও মানে যখন একটা বৃষ্টি হয় তার আগে যখন একটা রংধনু দেখে, রংধনু অনেকগুলো রং, এখন আমাদের এই সমাজে বিভিন্ন জায়গাতে নানা রকম রংধনু তৈরি হয়ে গেছে। জি, একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, চট্টগ্রাম বন্দরের কথা যেটা বলা হলো, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড যেটাকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, চট্টগ্রামের নিউমোরিং বন্দরকে যেমনটি বলছিলেন গোলাম মাওলা রনি যে আমরা হার্টের চিকিৎসার জন্য যদি বিদেশে যেতে পারি তাহলে আমাদের যে অর্থনীতির হার্ট সেটির চিকিৎসার জন্য কেন বিদেশিদের হাতে সেটা আমরা তুলে দিতে পারবো না? এটাতে আসলে কী কী সংকট হতে পারে আর কি কি লাভ হতে পারে বলে আপনি মনে করছেন? না, এটা তো পুরো অ্যানালাইসিস আমরা এখনো পাইনি। তবে যদি আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকাই, যেমন ভারতের একটা 12টা বড় বড় গভীর সমুদ্র বন্দর আছে, আমাদের তো একটাই, সবেধন নীলমণি, পাকিস্তানের মতো। পাকিস্তানের যেমন করাচি, 80-90% ওখান থেকে হয়। তা আপনি করাচি বন্দর কারা চালায়? গভর্নমেন্ট চালায়। ভারতের 12টা মূল বন্দর কারা চালায়? গভর্নমেন্ট চালায়। আমাদের দেশে আমরা চট্টগ্রাম বন্দর চালাই, গভর্নমেন্ট চালায়। এবং আপনি শ্রীলঙ্কা, গভর্নমেন্ট চালায়। তা এখন আপনি এই যে গভর্নমেন্টের চালনার মধ্যে সমস্যা থাকতে পারে, ধীর গতিতে গভর্নমেন্ট চালায়। তো এখন মানে আমি হামবুর্গও যেতে পারি, কয়েক চালাই, তাই না? তো সুতরাং আপনি এই যে আমাদের পোর্টের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমাদের গভর্নমেন্ট সিস্টেমের ব্যাপারে তো অনেক অভিযোগ, স্লো, দুর্নীতি আছে,
ঠিকমতো কাজ করে না, আমরা ভালো সেবা পাচ্ছি না, সবই আছে। কিন্তু আপনার মাথা ব্যথার জন্য তো আপনার একদম সোজা ওষুধ হচ্ছে প্যারাসিটামল খাবেন, তারপরে আপনি আরও অন্য অনেক কিছু করতে পারেন, আপনার দরকার হলে ইঞ্জেকশনও নিতে হতে পারে। তা আপনি মাথা তো কেটে ফেলে দিবেন না আপনি। তো সেই জন্য আপনার পোর্ট ভালোভাবে যাতে চালানো যায়, পোর্টের যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, ট্রেড ইউনিয়নের সমস্যা, ওখানে লুটপাটের সমস্যা, অনেক সমস্যা আছে, সমস্যা আইডেন্টিফাই তো হয়েছে, আপনি সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। কিন্তু তার বদলে আপনি আমাদের একমাত্র বন্দরটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিব বা বিদেশিদের তত্ত্বাবধানে দিয়ে দিব, এবং এটার কি টেন্ডার প্রসিডিউর কি আছে, আলাপ আলোচনা দরকার, এবং এগুলো একটা মেজর সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যে এটা ছিল কিনা এটা তো কোথাও শুনি নাই। ইউনূস সাহেব গেলেন চট্টগ্রামে, তখন তিনি এই কথাটা বললেন, তার আগে শুনতে পারিনি। মানে অনেক কথা তো তাদের ভেতরেই থাকতে পারে, যেমন মানবিক করিডোরের কথা আমরা হঠাৎ করেই শুনলাম কোনো আলোচনা ছাড়াই। এবং অনেকে বলেন যে এই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর এইসবের ব্যাপারে যা যা হওয়ার সেগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ে। সেই কারণেই ঢাকায় এইসব সন্ডা, হান্ডা, বোতল, মূলা, এইসব কিছু ঘটলো ঢাকায় 3-4 দিন ধরে। এবং তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যা ঘটলো, এবং তারপরে আমাদের সব দাবি মেনে নেওয়া হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া নিয়ে তো আলোচনা করতে হবে ভাই। যেমন ওদের একটা দাবি যেটা 70% আবাসিক ভাতা দিতে হবে, এই দাবি মনে করেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আলোচনা হতে হবে। তা আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছিল, এটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, তখন ওদেরকে যদি আপনি 70% আবাসিক ভাতা দেন, মানে কি দিবেন আমি জানি না, কিভাবে আন্দোলনটা এক পর্যায়ে এখন থামলো এটা আমি জানি না। তারা তো হুমকি দিচ্ছেন যে আবার আসতে পারেন। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকে আবাসিক ছাত্র, মানে আবাসিক হলে জায়গা পান না, তাদেরকে দেন 70%। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা এখন ওই সাভার এলাকার বিভিন্ন জায়গায় থাকে, ম্যাচ টেস্ট করে থাকে, তাই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবাইকে তাহলে আবাসিক ভাতা দিতে হবে, তাই না? তো আপনি যে কোনো আন্দোলনের বিষয়টা আলোচনা করতে হবে, আলোচনা করে এটা ঠিক করতে হবে। এই আলোচনা না করে একটা পরিস্থিতি সৃষ্টি করা, এটাকে নাগরিকদের অনেকে মনে করছেন যে এটা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে কিনা অন্য কিছু আড়াল করার জন্য। এবং কেউ কেউ যারা পলিটিক্সের সাথে ইনভলভ, তারা ভাবছেন যে এগুলোর মধ্য দিয়ে দেশের যে রাজনীতি, নির্বাচন, এইসব জিনিসকে ডিলে করার একটা চিন্তা ভাবনা আছে কিনা। তো এগুলো নিয়ে অনেক ধরনের গুজব আছে, অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, ষড়যন্ত্র তত্ত্ব আছে। তো এগুলো নিয়ে আমাদের দেখা যাক, সামনে আরো পরিষ্কার হবে।